তাহলে এবিজিতে কি কি প্যারামিটার দেখা হয়? আগে কোনো ক্লাস হয়েছে এবিজি? এবিজি মানে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। তাহলে এবিজি করে আমরা কি কি প্যারামিটার মেইনলি দেখি? এক নাম্বার হচ্ছে পিএইচ। নর্মাল পিএইচ কত বডিতে? রেঞ্জ বলতে হবে, ঠিক আছে, 7.35 টু 7.45। নেক্সট হচ্ছে PCO2। PCO2 মানে কার্বন ডাইঅক্সাইড, মানে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড বডিতে কতটা আছে। আর PO2, PCO2 হচ্ছে 35 টু 45, PO2 হচ্ছে 80 টু 100। রেঞ্জ বলে এক্সাক্ট ভ্যালু বলার দরকার নেই। PO2 হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর pH হচ্ছে নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন। আর কি কি দেখি আমরা? বাইকার্ব দেখি, বাইকার্বনেট কত থাকে? 22 টু 26, এভারেজ হচ্ছে 24, এটা হচ্ছে এভারেজ হচ্ছে 40। বেস এক্সেস কত? বেস এক্সেস মানে কি? বেস অ্যালকালিতে বেস বেশি থাকবে, তাই তো? তাহলে বেস এক্সেস কখন হবে? যখন বাইকার্ব বেশি থাকবে বা পিএইচ ইজ অ্যালকালি। আর অ্যাসিডিকের ক্ষেত্রে পিএইচ যদি অ্যাসিডিক থাকে তাহলে বেস থাকবে। ইট ইজ বেসিক্যালি কি ইন্ডিকেট করে? ইট ইজ বেসিক্যালি ইন্ডিকেট করে অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালি to be added in the solution to maintain pH at 7.4. To maintain pH 7.4 কতটা অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করতে হবে ফ্লুইডে। তাহলে অ্যালকালোসিসের ক্ষেত্রে বেস এক্সেস থাকবে, অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেস ডেফিসিট থাকবে। নর্মাল ভ্যালু ইজ +-2, মানে -2 টু +2. Amount of acid or alkali to be added in the solution to maintain pH at 7.4. মানে নিউট্রাল pH মেইনটেইন করতে গেলে কতটা অ্যাসিড বা অ্যালকালি সলিউশনে অ্যাড করতে হবে। অ্যাসিডোসিসের ক্ষেত্রে বেস ডেফিসিট থাকবে, -2 এর কম থাকবে। অ্যালকালোসিসের ক্ষেত্রে বেস এক্সেস থাকবে। আর কি কি প্যারামিটার দেখি? একটা এবিজি করলে কি কি প্যারামিটার দেখা যায়? একটু এটা লাগাও তো, এটা যদিও এগুলো অতটা রিলায়েবল নয়। ইলেকট্রোলাইটসের মধ্যে কি কি দেখি? সোডিয়াম দেখা যায়, পটাশিয়াম দেখা যায়, ক্লোরাইড দেখা যায়, ক্যালসিয়াম দেখা যায়। সোডিয়ামের ভ্যালু ক্যালসিয়াম বেসিক্যালি আয়োনাইজড ক্যালসিয়াম, এটা। আর কি কি দেখা যায়? ল্যাকটেট, এখন একটু বন্ধ রাখি। ল্যাকটেট কি ইন্ডিকেট করে ব্লাডে? ল্যাকটেট কখন তৈরি হয়? অ্যানারোবিক মেটাবলিজম, ডিউ টু হাইপক্সিয়া হতে পারে, শক হতে পারে। নর্মাল ল্যাকটেট লেভেল বডিতে -2। এই নর্মাল ভ্যালুগুলো মনে রাখতে হবে। এটা একটু বন্ধ রাখি নাকি, লাইটটা করছে। তাহলে দেখ, PCO2 আর PO2 কে কন্ট্রোল করছে? PCO2 আর PO2 কে কন্ট্রোল করছে বডিতে? কিসে? রেসপিরেটরি সিস্টেম বা লাংস, তাই তো? এটাকে কন্ট্রোল করছে লাং। বাইকার্বনেট কোথায় কন্ট্রোল হয়? কিডনি। তাহলে এবিজি আমরা এই প্যারামিটারগুলো দেখি। তাহলে এবিজি আমরা কখন কখন করব? এই প্যারামিটারগুলো কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট বডিতে? কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট?
একটা হচ্ছে যে কোনো মেটাবলিক বাইকার ডিনোট করে মেটাবলিক ডিসঅর্ডার, আর PCO2 ডিনোট করে রেসপিরেটরি ডিসঅর্ডার, টু ডিটেক্ট এনি রেসপিরেটরি মেটাবলিক অ্যাবনর্মালিটি। এখন বন্ধ রাখ, তাই বলছি। আচ্ছা, যে কোনো একটা খুলে রাখতে হয়, লাইটটা পড়ছে সেই বলছে। 2 নম্বর হচ্ছে টু ডিটেক্ট hypercarbia. Hypercarbia means increased PCO2 or hypocarbia. Hypoxia. তিন নম্বর হচ্ছে in case of septic shock, in case of shock, sepsis, cardiac dysfunction. আগের দিন অক্সিজেন ডেলিভারি পড়াতে গিয়ে বলেছিলাম যে শক বা সেপসি মানে সেপটিক শক বা শক বা কার্ডিয়াক ডিসফাংশন কি হয়, অক্সিজেন ডেলিভারি টিস্যুতে কম যায়। তাহলে অক্সিজেন ডেলিভারি যদি টিস্যুতে কম যায় তাহলে কি হবে, অ্যানারোবিক মেটাবলিজম হবে, ল্যাকটেট বাড়বে, তাই তো? আর কি হতে পারে, বাইকাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? আর কিসের জন্য আমরা করব এবিজি? রেনাল ফেলিওরে করি। রেনাল ফেলিওরে কেন করি? রেনাল ফেলিওরে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, হাইপার ক্যালিমিয়া হয়, হাইপোনেট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সঙ্গে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যেহেতু বাইকাপ কন্ট্রোল করে কিডনি। 5 নম্বর হচ্ছে টু মনিটর পেশেন্ট অন ভেন্টিলেটর। ভেন্টিলেটর পেশেন্টে আমরা কি কি মনিটর করি এবিজি করে? PCO2 দেখতে পারি, PO2 দেখতে পারি, ঠিক আছে? বাইকাপ লেভেলও ইম্পর্টেন্ট ভেন্টিলেটর পেশেন্টের, কতটা কি চেঞ্জ হচ্ছে, মানে গ্যাস এক্সচেঞ্জ কিরকম হচ্ছে ভেন্টিলেটরে সেটা মনিটর করার জন্য আমরা এবিজি করি। নেক্সট হচ্ছে কোন কোন সাইডে আমরা ব্লাড নেব এবিজি করার জন্য। টার্ম থেকে বোঝা যাচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। তাহলে কোন কোন আর্টারিতে নেব? আমরা এমন কোন আর্টারি নেব যার কোল্যাটারাল সাপ্লাই আছে, মানে আমি আর্টারিকে প্রিক করলাম, সেই জায়গাটায় প্রিক করলে কি হবে, নর্মাল মেকানিজমে ওই জায়গাটা থ্রম্বোসিস হতে পারে, ঠিক আছে, কনস্ট্রিক্ট করে যেতে পারে। তাহলে ওই জায়গায় যদি অন্য কোনো সেকেন্ড আর্টারিয়াল সাপ্লাই না থাকে তাহলে সেই জায়গাটায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে রেডিয়াল আর্টারি, এটা হচ্ছে মোস্ট কমনলি করা হয় কারণ এখানে কোল্যাটারাল সাপ্লাই আছে। 2 নম্বর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। 3 নম্বর হচ্ছে ডরসালিস পেডিস, ঠিক আছে? ফিমোরাল আর্টারি অ্যাভয়েড করতে হবে, অনলি ইন এমার্জেন্সি কন্ডিশন আমি করতে পারি। অ্যাভয়েড কোথায় কোথায় করবো, যেটা বললাম অ্যাক্সিলারি আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, এগুলোতে অ্যাভয়েড করতে হবে। করার আগে কি চেক করতে হবে, রেডিয়াল আর্টারিতে করার আগে প্রিকশন কি নেব? হ্যাঁ, সেটা কি বলে, কি বলে?
মডিফাইড অ্যালেন টেস্ট। মডিফাইড অ্যালেন টেস্টটা কিভাবে করে? প্রথমত বাচ্চাকে হাত মুঠো করে মানে ফিস্ট ক্লোজ করে উপরে তুলতে বলতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গার ব্লাডটা এদিকে চলে এলো, দুটো আলনার রেডিয়াল আর্টারি আমি ব্লক করব, তারপরে হাতটা নামাবো, নামিয়ে আলনার আর্টারির দিকটা আমি ছেড়ে দেব। না, প্রথমে হাতটা খুলতে হবে, তারপরে আলনার আর্টারিটা ওপেন করতে হবে। যদি এই জায়গাটা কালারটা উইদিন 6 সেকেন্ড ফিরে আসে, দ্যাট মিনস আলনার আর্টারি পেটেন্ট। বোঝা গেল? হাত তুলে এরকম করে ফিস্ট ক্লোজ করতে হবে, আলনার আর রেডিয়াল আর্টারি দুটোই আমি অবলিটারেট করব, হাত নামাতে বলবো, হাত ওপেন করব, দেখবো এটা ব্লাঞ্চিং হয়ে আছে। যখন আমি আলনার আর্টারি থেকে প্রেসার সরিয়ে নেব, এই জায়গাটার কালার ফিরে আসবে, দ্যাট মিনস আলনার আর্টারি পেটেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেসব কন্ডিশন আমি এগুলো বললাম, এই কন্ডিশনের বাচ্চাগুলো কি কখনো এইসব করতে পারবে? বাচ্চা তো সিক, বাচ্চা ভেন্টিলেটরে আছে, তখন করা পসিবল হয় না। আমরা বেসিক্যালি আলনাটাই প্যালপেট করে দেখি যে আলনাটাই প্যালপেট করা যাচ্ছে কি করা যাচ্ছে না। আলনাটাই যদি প্যালপেট করা যায়, হ্যাঁ, নাও করা যেতে পারে। এবার সেক্ষেত্রে মানে তোর ডিসিশনের উপর ডিপেন্ড করছে। অনেক সময় আর্টারি না করে আমরা ভেনাসও প্রিক করি। ছোট বাচ্চা নিউবর্ন যে ক্ষেত্রে আর্টারি একদমই প্যালপেট করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ভেনাস ব্লাড বা ভিভিজি করি, সেটাকে বলা হয় ভেনাস ব্লাড গ্যাস অ্যানালিসিস। তাহলে নিয়ম অনুযায়ী মডিফাইড অ্যালেন টেস্ট করতে হবে। তাহলে মডিফাইড অ্যালেন টেস্ট করলাম, করার পরে কি করব, কিভাবে এবিজি করে? এবিজি হচ্ছে আমাকে প্রথমত যেরকম যে কোনো প্রসিডিওরে যা করে, আমাকে হাত হ্যান্ড ওয়াশিং করতে হবে, ঠিক আছে? মানে স্টেরিলিটি মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশিং করতে হবে, গ্লাভস পরতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, একটা 1 সিসি বা 2 সিসি সিরিঞ্জ নিতে হবে। সিরিঞ্জ নিয়ে সেটাকে হেপারিনাইজড করতে হয়। হেপারিনাইজড কিভাবে করা হয়? আমি 1 সিসি বা 2 সিসিতে 1 ml হেপারিন নেব, নিয়ে পুরোটা ফ্লাশ করব, মানে কোনো হেপারিন সিরিঞ্জে থাকবে না। আমি 1 ml টানলাম, টানার পরে সেটা সিরিঞ্জটা পুরোটা ফ্লাশ করে দেবো, সিরিঞ্জে কোনো হেপারিন থাকবে না। এরকম 2-3 বার ফ্লাশ করলে পুরো হেপারিনটা চলে গেল। তারপরে সেই সিরিঞ্জটা দিয়ে আমি ব্লাড ড্র করব। বোঝা গেল? 1 সিসি বা 2 সিসি সিরিঞ্জ নিলাম, হেপারিনের এরকম ভায়াল পাওয়া যায়, ওই ভায়াল থেকে আমি সিরিঞ্জে 1 ml টানলাম হেপারিনটা টেনে আমি এরকম পুরো টেনে এরকম কয়েকবার করে ওই হেপারিনটা পুরোটা ফ্লাশ করে ফেলে দেবো। সিরিঞ্জের মধ্যে কোনো হেপারিন থাকবে না, ওই যে গায়ে কিছু কিছু লেগে থাকবে ওটাই হেপারিনাইজড হয়ে গেল। বেশি হেপারিন রাখলে স্যাম্পল ডাইলুট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হেপারিন নিয়ে আমি বেসিক্যালি ফ্লাশ করে ফেলে দেবো, কোনো হেপারিন আমি সিরিঞ্জে রাখবো না। সেই সিরিঞ্জ দিয়ে আমি রেডিয়াল আর্টারি থেকে ব্লাড ড্র করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ব্লাড ড্র করার পরে কিন্তু এটা ভেন নয়, আর্টেরিয়াল পালসেটাইল মানে ব্লাড সাপ্লাই হচ্ছে, তার মানে আমাকে ব্লাড নেওয়ার পরে ওই জায়গাটা কিন্তু মিনিমাম 5 মিনিট কম্প্রেস করে রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, অনেক সময় ভুল করে ব্লাড ড্র করার পরে পেশেন্ট মাকে হয়তো বললাম যে এটা চেপে ধরে রাখো, মা ছেড়ে দিল, এই জায়গাটা ব্লাডে ভরে গেল। তাহলে এই জায়গাটা 5 মিনিট মিনিমাম কম্প্রেস করে রাখতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি নেগেটিভ অ্যালাইন টেস্ট হয়, দু নম্বর যদি কোয়াগুলোপ্যাথি থাকে, কোয়াগুলোপ্যাথি বা সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে ব্লিডিং চান্স বাড়বে। 3 নম্বর কি, ওই সাইটে লোকাল সাইটে যদি ইনফেকশন থাকে, ইনফেকশন সাইট কোনো অ্যাবসেস আছে বা কোনো শান্ট আছে, ঠিক আছে, ডায়ালিসিস শান্ট আছে, সেক্ষেত্রে করা যাবে না। অথবা কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে।
খুব ইয়ঙ্গার এজে যেটা বললাম একদম নিউবর্ন বা 1 মাস 2 মাস বাচ্চা, সেগুলো হচ্ছে এবিজি অনেক সময় পসিবল হয় না, আমরা ভিবিজি করি, ভেনাস ব্লাড গ্যাস। এবার কি কি এরর হতে পারে এবিজি করার পরে? ডাইলিউশন অফ স্যাম্পল হতে পারে, ঠিক আছে? আমি যে ব্লাডটা টানছি সেটা ধর সিরিঞ্জে হেপারিন বেশি থেকে গেছে, বা নর্মাল স্যালাইন কোনো একটা অন্য সিরিঞ্জ দিয়ে নর্মাল সাইজ টেনেছি, সেটা দিয়ে আবার এবিজি করছিস, তাহলে ডাইলিউশন অফ স্যাম্পল হতে পারে। সেক্ষেত্রে অল ভ্যালুজ আর লো। হেপারিন ভালো করে ফ্লাশ করতে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে যদি ভেনাস ব্লাডের কন্টামিনেশন হয়ে যায়, আর্টেরিয়াল ব্লাড নিতে গিয়ে ভেনাস ব্লাডও অ্যাড হয়ে গেল, তাহলে কি হবে, কি চেঞ্জ হবে আইডিয়া করে বল? PCO2 বেড়ে যাবে, PO2 কমে যাবে, চার নম্বর হচ্ছে যদি এয়ার বাবল থেকে যায়, ব্লাড নেওয়ার পরে সেটা পুরো এয়ার ফ্রি করতে হবে, মানে এয়ার থাকা যাবে না ব্লাড, এয়ার বাবল যদি থাকে তাহলে কি হতে পারে, PO2 বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে PO2 বাড়বে, SO2 বাড়বে, PCO2 কমে যাবে। 5 নাম্বার, ব্লাড যদি হিমোলিসিস হয়, অনেক সময় ব্লাড ভেনাস থেকে ব্লাড নিচ্ছি আমরা, চেপে 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 ব্লাড নিই, তাহলে কি হবে, হিমোলিসিস হয়ে যায়। তাহলে কি বাড়বে, হিমোলিসিস হলে কি বাড়বে, কোন আয়নটা বাড়বে, পটাশিয়াম। স্যাম্পল নিয়েছি, স্যাম্পল ধর নিয়েছি, এখন আমি টেস্ট করছি 2 ঘন্টা পরে, তাহলে কি হবে, হ্যাঁ, ডিলে ইন মেজারমেন্ট যদি করি তাহলে PO2 কমে যাবে, pH কমে যাবে, PCO2 বাড়বে। কত মিনিটে কত বাড়ে ওগুলো এখন লাগবে না, ঠিক আছে? এইবার আসল জায়গায় আয়, কিভাবে আমি এবিজি ইন্টারপ্রেট করব। তাহলে এবিজি, তোকে যে কোনো একটা এবিজি দিল, প্রথম তোকে দেখতে হবে পিএইচ কত, ওয়েদার ইট ইজ অ্যাসিডোটিক, অ্যালকালোটিক অর নর্মাল। তাহলে নর্মাল পিএইচ এর রেঞ্জ আমি বললাম 7.35 টু 7.45। তাহলে স্টেপ 1 হচ্ছে লুক ফর পিএইচ। পিএইচ যদি লেস দেন 7.35 হয় তাহলে হচ্ছে অ্যাসিডোসিস। পিএইচ হচ্ছে মোর দেন 7.45 যদি হয় তাহলে অ্যালকালোসিস। তাহলে প্রথম এবিজি, প্রথম তোকে যখন ধরাবে তখন প্রথম দেখতে হবে পিএইচ। পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 থাকলে নর্মাল, 35 এর নিচে থাকলে অ্যাসিডোসিস, 7.45 এর উপর থাকলে অ্যালকালোসিস। নেক্সট স্টেপ হচ্ছে যে আমি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস পেলাম, এবার তার প্রাইমারি কম্পোনেন্ট কোনটা। প্রাইমারি কম্পোনেন্ট মানে হচ্ছে কোনটার জন্য আমার অ্যাসিডোসিস হচ্ছে, ওয়েদার মেটাবলিক নাকি রেসপিরেটরি। অ্যালকালোসিস যদি হচ্ছে কোনটা প্রাইমারি কম্পোনেন্ট, অ্যালকালোসিস মানে মেটাবলিক না রেসপিরেটরি। তাহলে ধর 7.35 পিএইচ এলো, একটা ধর আমি আরবিটারি বলছি, একটা ধর পিএইচ এসে 7.1, বাইকার আছে ধর 9.2, PCO2 আছে ধর 15।
তাহলে প্রথম আমার কাজ হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ হচ্ছে 7.1 মিন অ্যাসিডোসিস। ঠিক আছে, এবার 7.1 অ্যাসিডোসিস কি জন্য হচ্ছে? আমি বাইকার্বের ভ্যালু বলেছিলাম ওখানে 22 to 26, তাহলে এখানে বাইকার্ব কমে গেছে। বাইকার্ব কমে যাওয়া মানে অ্যাসিডোসিস। তাহলে এখানে 7 মানে অ্যাসিডোসিসের সঙ্গে কোন দিকে মানে কোন কম্পোনেন্টটা যাচ্ছে? বাইকার্বটা। তাহলে বাইকার্ব হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট। তাহলে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। PCO2 কি হচ্ছে 35 to 45 রেঞ্জ, PCO2 কমে গেছে। PCO2 কমে যাওয়া মানে রেসপিরেটরি অ্যালকালোসিস। তার মানে এটা হচ্ছে এগেইনস্ট দা মানে পিএইচ, এগেইনস্ট দা চেঞ্জ। তাহলে এখানে প্রাইমারি কম্পোনেন্টে বাইকার্ব, PCO2 কম্পেনসেশন হচ্ছে যার জন্য কমে গেছে। তাহলে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে সেকেন্ড স্টেপে আমি দেখব প্রাইমারি কম্পোনেন্ট কোনটা। Respiratory alkalosis. তাহলে পিএইচ দেখলাম, পিএইচ দেখে আমি নেক্সট স্টেপে দেখব পিএইচ এর সঙ্গে কোনটা যাচ্ছে। মানে পিএইচ যদি অ্যাসিডোসিস হয় তাহলে PCO2 এর জন্য নাকি বাইকার্বের জন্য সেটা প্রথম আমি দেখব। পিএইচ যদি অ্যালকালোসিস হয় PCO2 এর জন্য অ্যালকালোসিস নাকি বাইকার্বের জন্য অ্যালকালোসিস, এটা হচ্ছে নেক্সট স্টেপ। থার্ড স্টেপে কি করে দেখব? থার্ড স্টেপ আমাদের বডির নর্মাল মেকানিজম হচ্ছে কোনো একটা জিনিস হ্যাম্পার হলে অপর কম্পোনেন্টটা কম্পেনসেট করে। তাহলে মেটাবলিক যদি অ্যাসিডোসিস হয় তাহলে নর্মাল কম্পেনসেটরি মেকানিজম কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস, মানে হাইপার ভেন্টিলেট করবে। মেটাবলিক অ্যাসিডোসিসে বাচ্চা নর্মালি হাইপার ভেন্টিলেট করে। ঠিক আছে, অনেক সময় কি হয় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নাম শুনিস তো? তো বাচ্চার সিভিয়ার অ্যাসিডোসিস হয়, বাচ্চার অন্য কোনো ফিচার্স থাকে না, বাচ্চা হাইপার ভেন্টিলেট করতে করতে আসতে পারে, মানে প্রচুর ট্যাকিপনিয়া হচ্ছে, রেসপিরেটরি রেট 80-90। তো এরকম প্রায়ই হয় যে বাচ্চা এরকম প্রচুর ট্যাকিপনিয়া হচ্ছে, যারা নতুন নতুন ওয়ার্ডে গেছে বা ইন্টেনসিভ শুরু করেছে তারা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস ভেবে এক্সরে করায়, এক্সরেতে কিছু পায় না। এবার তারা হচ্ছে অনেক সময় এমনও হয়েছে নেবুলাইজ করে বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, পরে বাচ্চা আরও খারাপ হয়ে এসছে, দেখা যাচ্ছে তারপরে সুগার চেক করা হচ্ছে, এবিজি করা হচ্ছে, তো সিভিয়ার অ্যাসিডোসিস হাইপারগ্লাইসেমিয়া। তো যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসে বাচ্চা যদি চেস্টে অসকালটেট করে কিছু পাস, যদি না পাস অলওয়েজ চেক সিবিজি, অলওয়েজ চেক সিবিজি বা মেটাবলিক অ্যাসিডোসিস থেকে রুল আউট করতে হবে। ঠিক আছে, এটা সারা জীবন মনে রাখবি। বাচ্চা যদি হাইপার ভেন্টিলেট বা ট্যাকিপনিয়া হতে মানে করতে করতে আসে, কোনো চেস্টে যদি কোনো ফাইন্ডিং না পাস অলওয়েজ রুল আউট মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে কম্পেনসেশন প্রেজেন্ট অর নট। মেটাবলিক অ্যাসিডোসিস হলে রেসপিরেটরি কম্পেনসেশন হবে, রেসপিরেটরি যদি প্রাইমারি কম্পোনেন্ট হয় তাহলে মেটাবলিক কম্পেনসেশন হবে। তাহলে কম্পেনসেশন কিভাবে হয়? দু রকম হতে পারে, একটা অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কম্পেনসেশন হচ্ছে লেস দেন 24 আওয়ার্সে যে কম্পেনসেশনটা হয় সেটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট মোর দেন 24 আওয়ার্সে হচ্ছে ক্রনিক। লেস দেন 24 আওয়ার্স মানে
বাচ্চা একটা সিভিয়ার ডায়রিয়া হলো, ডায়রিয়া হলে বাইকার্ব লস হয়ে যায়, সিভিয়ার অ্যাসিডোসিস হলো, তাহলে 24 ঘন্টার মধ্যে যে কম্পেনসেশনটা হবে সেটা হচ্ছে অ্যাকিউট। 24 ঘন্টা পেরিয়ে গেল, 2 দিন 3 দিন ধরে ডায়রিয়া হচ্ছে, অ্যাসিডোসিস থেকে যাচ্ছে, সেক্ষেত্রে যে কম্পেনসেশন হবে সেটা হচ্ছে ক্রনিক। রেসপিরেটরি কম্পেনসেশনটা তাড়াতাড়ি হয়। বাচ্চা যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে তাহলে বাচ্চা হাইপার ভেন্টিলেট করে যতটা পারবে PCO2 বের করার চেষ্টা করবে। কিন্তু যদি উল্টোটা হয়, যে রেসপিরেটরি প্রবলেম, তোর মেটাবলিক কম্পেনসেশন হচ্ছে, সেটা কিডনি করছে, তাই তো, বাইকাপটা কিডনি কন্ট্রোল করছে, সেটা কিন্তু ডিলেট, মানে লেট, সঙ্গে সঙ্গে কম্পেনসেশন হয় না, কিডনি সঙ্গে সঙ্গে কম্পেনসেট করতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যাকিউট কম্পেনসেশন কিরকম হয় বুঝতে না পারলে প্রশ্ন করিস। In case of respiratory acidosis, respiratory acidosis এ মেটাবলিক কম্পেনসেশন হবে, তাই তো। এগুলো পরে এক্সাম্পল দিয়ে আমি বলছি। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে হচ্ছে PCO2 বাড়ছে, তাহলে PCO2 বাড়ছে মানে আমাকে যদি কম্পেনসেট করতে হয় তাহলে কি করতে হবে, মেটাবলিক অ্যালকালোসিস করতে হবে, তাহলে বাইকাপ বাড়বে। তাহলে অ্যাকিউট কন্ডিশনে ফর এভরি 10 increase in PCO2 bicarb will increase by 1. In chronic cases every 10 increase in PCO2 bicarb will increase by 3.5. এটা হচ্ছে আইডিয়াল কম্পেনসেশন। এটা মুছলাম। রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হবে, respiratory alkalosis means low PCO2. রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে PCO2 ওয়াশ আউট হচ্ছে, PCO2 কমে যাচ্ছে, তার জন্য কম্পেনসেশনে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস করতে হবে, তার মানে বাইকাপ কমবে। তাহলে অ্যাকিউট ক্ষেত্রে 10 এর জন্য 2 আর এখানে 10 এর জন্য 4, তাহলে 1 3.5 2 4, এভাবে মনে রাখবি, 1 3.5 2 4। রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে 1 and 3.5 2 and 4। এইগুলো পরে এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি এবিজি ধরে। মেটাবলিক অ্যাসিডোসিস ক্ষেত্রে কম্পেনসেশন কিরকম হবে, এটা বলা হয় উইন্টার ফর্মুলা, এক্সপেক্টেড PCO2। মেটাবলিক অ্যাসিডোসিস মিন্স বাইকাপ ইজ লেস, তাহলে PCO2 কি হবে, ওয়াশ আউট হবে।
1.5 into bicarb plus 8 plus minus 2. হ্যাঁ না না এটা এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ মানে ধর এটা এটা 10 আছে 10 ইনটু 1.5 হচ্ছে তোর 15 15 প্লাস 8 হচ্ছে 23 তাহলে 21 থেকে 25 এর মধ্যে থাকবে রেঞ্জ। মেটাবলিকের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট বা ক্রনিক কিছু নেই, তখন আমি বললাম যে মানে মেটাবলিক কম্পেনসেশনটা ডিলেড হয়, ওই জন্য অ্যাকিউট অ্যান্ড ক্রনিকে ডিভাইড করছে। আর রেসপিরেটরি কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় কম্পেনসেশন, একটা বাচ্চার মেটাবলিক অ্যাসিডোসিস হলে সঙ্গে সঙ্গে কম্পেনসেশন হয়ে যায়, ওই জন্য হচ্ছে অ্যাকিউট আর ক্রনিকে এখানে কিন্তু কোনো ডিভিশন নেই। তাহলে এটা হচ্ছে 10-এর 7 মেটাবলিক অ্যালকালিসে বাইকার্ব বাড়ছে, এভরি 10 বাইকার্বনের জন্য পিসিও2 7 করে বাড়বে। এবার কয়েকটা এবিজি দেখ। হ্যাঁ আর একটা হচ্ছে কম্পেনসেশন করে কিন্তু পিএইচ নর্মাল হবে না, মানে পেশেন্টের হচ্ছে বাইকার্ব প্লাস পিসিও2 দুটোই অল্টার আছে, দেখছিস পিএইচ হচ্ছে নর্মাল রেঞ্জে আছে, তার মানে কিন্তু ফুল কম্পেনসেশন মানে পুরোটা কম্পেনসেশনের জন্য হয়েছে নয়, তার মানে হচ্ছে মিক্সড ডিসঅর্ডার আছে। বোঝা গেল না? মানে কম্পেনসেশন ডাজন্ট মিন যে নর্মাল পিএইচ। আচ্ছা এটা বল একজন কি আছে, এটা সব রিয়াল এবিজি গুলো। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথম স্টেপ যেটা বললাম পিএইচ অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, অ্যাসিডোসিস। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে কোনটা উইথ দ্য চেঞ্জ হচ্ছে, মানে অ্যাসিডোসিসটার সঙ্গে কোনটা উইথ দ্য চেঞ্জ। তাহলে এটা হচ্ছে পিসিও2 হচ্ছে লেস দ্যান মানে মোর দ্যান 45 হচ্ছে অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে রেসপিরেটরি, সবাই বুঝতে পারছিস? তাহলে রেসপিরেটরি যদি অ্যাসিডোসিস হয় তাহলে কম্পেনসেশন কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস। দেখ মেটাবলিক অ্যালকালোসিস, এগুলো কিন্তু রিয়েল পেশেন্টের এবিজি, ঠিক আছে? তাহলে এবার আমাকে দেখতে হবে যে কম্পেনসেশন ফুলি কম্পেনসেশন হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইটা তোকে এবিজি ধরিয়েছে, তুই অ্যাকিউট না ক্রনিক জানিস না, তাহলে আমাকে যদি এরকম এবিজি ধরায় অ্যাকিউট ক্রনিক আমি জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা ক্রনিক। তাহলে এটা ফুল কম্পেনসেশন হয়েছে কিনা দেখ, হিসাব কর। পিসিও2 অ্যাভারেজ ভ্যালু এখানে 40 ধরে নিতে হবে, নট 45। তাহলে 40 থেকে কতটা বাড়ছে? 32 বেড়েছে। তো 32 তে বাইকার্ব আইডিয়াল বাইকার্ব কত হবে? 32 মানে 30 বেড়েছে ধর, তাহলে 10-এ হচ্ছে 3.5 করে বাড়বে। এইটা রেসপিরেটরি, এটা হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে আমি কোনো অ্যাকিউট বা ক্রনিক কিছু বলে দেয়নি, অ্যাকিউট বা ক্রনিক আমি ক্রনিক ধরে নেব। তাহলে ক্রনিকে আমি বললাম এইটা 10-এ 3.5, এখানে 40 থেকে ধর 32 বেড়েছে, তাহলে 11। তাহলে আইডিয়াল বাইকার্ব এখানে কত হবে? আমি অ্যাভারেজ ভ্যালু যখন আমি কম্পেনসেশন মানে ক্যালকুলেট করব, আমি অ্যাভারেজ ভ্যালু ধরে নেব। পিসিও2 40 ধরবো, বাইকার্ব হচ্ছে 24 ধরবো, 35 হলো, তার কথা 29 হয়েছে, তাহলে আন্ডার কম্পেনসেশন আছে। তাহলে এখানে কি বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্শিয়ালি মেটাবলিক কম্পেনসেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে আবার
এইটা হচ্ছে PCO2 প্রথমে আছে ফার্স্টে pH 7.2, তাহলে লেস দ্যান 7.35 হচ্ছে অ্যাসিডোসিস, তাহলে এটা অ্যাসিডোসিস আছে। নেক্সট স্টেপ হচ্ছে আমার উইথ দ্য চেঞ্জ কোনটা হচ্ছে, মানে প্রাইমারি কম্পোনেন্ট মেটাবলিক নাকি রেসপিরেটরি। তাহলে আমি নেক্সট স্টেপে PCO2 আর বাইকার্ব দেখব। PCO2 হচ্ছে 72.5, তাহলে PCO2 এখানে বেড়েছে, PCO2 বাড়া মানে কি অ্যাসিডোসিস, তাহলে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কি হবে, কম্পেনসেশনে মেটাবলিক অ্যালকালোসিস হবে, বডির নরমাল মানে নরমাল মেকানিজম হচ্ছে কম্পেনসেট করা, তাহলে কম্পেনসেট মেকানিজম মেটাবলিক অ্যালকালোসিস হবে। এই এবিজিটা দিয়েছে, আমি জানি না দু রকম হতে পারে, একটা অ্যাকিউট হতে পারে, একটা ক্রনিক কম্পেনসেশন হতে পারে। এবিজি আমার দিয়েছে অ্যাকিউট ক্রনিক কিছু বলা নেই, তাহলে আমি ক্রনিক ধরে নেব, ঠিক আছে। তাহলে 40 থেকে 72 হয়েছে, তাহলে 30-32 হয়েছে। এভরি 10 ইনক্রিজ ইন PCO2 বাইকার্ব উইল ইনক্রিজ বাই 3.5, তাহলে 30 এ হবে অ্যারাউন্ড 11 মতো, তাহলে বাইকার্ব শুড বি 35, তাহলে বাইকার্ব 35 হয়নি, 29.8 আছে, তাহলে কম্পেনসেট হয়নি, পুরোপুরি কম্পেনসেট হয়নি। সবাই বুঝতে পারছিস তো? কঠিন আছে, মানে এইটা ভ্যালুটা হয়তো আন্ডার গ্রাজুয়েট অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলো বলে দিলাম কারণ পরবর্তী মানে এবিজি হচ্ছে এমন একটা জিনিস, তুই যে কোর্সেই যাস এবিজি জানতে হবে, জাস্ট লাইক সিপিআর, তুই যাই নিয়ে পড়াশোনা কর এবিজি জানতেই হবে। তো এটা পোস্ট গ্রাজুয়েশনেও আমাদের এই এবিজি ধরায়, তো এটা সারা জীবনই কাজে লাগবে। বোঝা গেছে না যায়নি? 1, 3.5, 2, 4 বুঝতে পেরেছিস? আর কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছিস? pH PCO2 দেখলাম, এখানে দেখ এই দেখ সোডিয়াম আছে 158। আমি বললাম যে এবিজিতে আর কি কি দেখা যায়, একটা হচ্ছে, আচ্ছা আর একটা কোশ্চেন তোরা করলি না, এখানে বাইকার্বের দুটো ভ্যালু আছে, একটা আছে অ্যাকচুয়াল, একটা স্ট্যান্ডার্ড, তাহলে কোনটা নিবি? আমরা অ্যাকচুয়ালি নিই, ঠিক আছে। অ্যাকচুয়াল হচ্ছে অ্যাকচুয়াল বাইকার্ব বডিতে কতটা আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক্যালি বাইকার্ব ডিপেন্ড করে PCO2 আর হচ্ছে বডি টেম্পারেচারের উপর, সেইটাকে যখন নালিফাই করে দেওয়া হয় তখন হচ্ছে স্ট্যান্ডার্ড হয়। তো আমরা অ্যাকচুয়াল বাইকার্বটাই নেব, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড দুটো দিয়েছে। আর এই যে বেস এক্সেস আছে দেখ 1 আছে। আর কি কি দেখতে পাওয়া যায় আমি বললাম, সোডিয়াম 152, তাহলে 145, হাইপারনাট্রিমিয়া আছে, পটাশিয়াম ঠিক আছে, ক্যালসিয়াম ঠিক আছে, ক্লোরাইড একটু বেশি আছে। বল এটাও, এটা একজন বল। pH দেখ, প্রথমে pH তুই একাই বললে হবে না, বাকিরা বলো। অ্যালকালোসিস, তাহলে প্রথম স্টেপ হচ্ছে অ্যালকালোসিস। নেক্সট স্টেপ হচ্ছে উইথ দ্য চেঞ্জ কোনটা হচ্ছে, বাইকার্ব। বাইকার্ব হচ্ছে বেশি আছে, মোর দেন 26, 22 to 26 নরমাল রেঞ্জ, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস আছে। প্রথম হচ্ছে স্টেপ হচ্ছে আমি pH দেখলাম, pH হচ্ছে অ্যালকালোসিস। এবার অ্যালকালোসিসের সঙ্গে কোনটা যাচ্ছে, PCO2 নাকি বাইকার্ব? PCO2 বেড়ে গেছে মানে অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে ওটা প্রাইমারি কম্পোনেন্ট নয়, বাইকার্ব হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। এবার মেটাবলিক অ্যালকালোসিসে কম্পেনসেশন কি হবে? না ওটা অ্যাসিডোসিসে, হ্যাঁ। তাহলে কত বেড়েছে বাইকার্ব দেখ, 24 থেকে ধর, হ্যাঁ 23 বেড়েছে, তাহলে কত বাড়বে? 7 দুগুণে 14, 16 বাড়ার কথা। তাহলে PCO2 অ্যাভারেজ ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 40, তাহলে 58 আছে, মানে এটা অলমোস্ট ফুল কম্পেনসেশন। তাহলে ফুল ডায়াগনোসিস কি? মেটাবলিক অ্যালকালোসিস উইথ ওভার কম্পেনসেশন বলে 45 পর্যন্ত রেঞ্জ, ঠিক আছে। 40 to 45 মানে 35 to 45, অ্যাভারেজ 40 ভ্যালু, তো মোটামুটি এটা ফুল কম্পেনসেশন বলা যায়। ওভার কম্পেনসেশন ইজ নট পসিবল, ঠিক আছে থিওরিটিক্যালি। তাহলে
এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ফুল রেসপিরেটরি কম্পেনসেশন। বল। হ্যাঁ हाँ ये देखो तुम्हारा pH है 7.5 मीन्स एल्कालोसिस। अब विद द चेंज हो रहा है मेटाबॉलिक एल्कालोसिस। तो बाइकार्ब का नॉर्मल वैल्यू क्या है 24, 22 टू 26, एवरेज वैल्यू 24। तो 24 से कितना इंक्रीज किया है 23। अब यहाँ पर देखो मेटाबॉलिक एल्कालोसिस में हम बोला कि एवरी 10 इंक्रीज इन बाइकार्ब देयर शुड बी 7 इंक्रीज इन PCO2। तो 23 में कितना इंक्रीज करेगा PCO2 आइडियली 15 ऑलमोस्ट 14। तो अगर PCO2 35 टू 45 रेंज, तो हम 40 से अगर देखेंगे तो अराउंड 54-55 आएगा। हाँ तो 58 है तो ऑलमोस्ट फुल कॉम्पेंसेशन है, फुल कॉम्पेंसेशन। बोल एबीजी खूब दरकार। হাইয়েস্ট রেঞ্জটা 45 PCO2। এবার সেটা যদি ধরিস তো আর একটু বেশি বাড়ার কথা, তো সেই অনুযায়ী ঠিকই আছে ফুল কম্পেনসেশন। তুই যদি 43 ধরলি, ধর 43 প্লাস 44 ধরলি, তাহলে 58 তো আসছে। $59 আসছে। এই দেখ বেস এক্সেসটা এখানে দেখ কত আছে, বেস এক্সেস 22। মানে আমি বললাম মেটাবলিক অ্যালকাসে বেস এক্সেস বেশি থাকবে, +-2 নরমাল রেঞ্জ, তাহলে বেস এক্সেস বেশি আছে। আর কি আছে, সোডিয়াম বেশি, পটাশিয়াম কম। কোনো কনফিউশন আছে? ये पकड़ो बाय 22.5। इतना वैल्यू ये सब देखने का जरूरत नहीं है। বুঝছে? পেশেন্টটা বেসিক্যালি ভেন্টিলেটরে ছিল, ঠিক আছে? এসআইএমবি এগুলো ভেন্টিলেটর সেটিং। হ্যাঁ ওটা তো তোকে দেবে, এবিজিটা তোকে ধরাবে, ধরিয়ে বলবে ইন্টারপ্রিটেশন বলো। বল। তাহলে অ্যাসিডোসিস হচ্ছে, এবার হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট কোনটা, বাইকার্বের অবস্থা দেখ। মেটাবলিক অ্যাসিডোসিস কম্পেনসেট হয়েছে না হয়নি? হ্যাঁ দেখ ক্যালকুলেট করে। হ্যাঁ হ্যাঁ কত আসছে বাইকাপ, আইডিয়াল কত হবে, মানে পিসিওটি কত হবে আর কথা? হ্যাঁ আমি ক্যালকুলেট করিনি, তুই বল। 1.5 ইনটু বাইকাপ প্লাস 8, বাইকাপ তো 2.6, রেঞ্জটা বল +-2। 1.5 ইনটু বাইকাপ হচ্ছে 2.6, 4 আসছে +8 তাহলে ফুল কম্পেনসেশন। মনে রাখবি পিএইচ নরমাল মানে কিন্তু ফুল কম্পেনসেশন নয়। কম্পেনসেশন মানে তোকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই, ঠিক আছে? এইবার মেটাবলিক অ্যাসিডোসিসের অ্যাপ্রোচটা একটু বলে দিই।
কালি কমে যাচ্ছে। মেটাবলিক অ্যাসিডোসিস অ্যাপ্রোচ হচ্ছে পিএইচ হচ্ছে 7.35 এর লেস, বাইকার হচ্ছে 22। নেক্সট আমাকে কি দেখতে হয়, একটা জিনিস দেখতে হয়, যেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। যে কোনো মেটাবলিক অ্যাসিডোসিসের পেশেন্টে প্রথম আমাদের দেখতে হয় অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা কি? অ্যানায়ন গ্যাপ আমাদের বডিতে হচ্ছে নরমালি পজিটিভ চার্জ আয়ন ইজ ইকুয়াল টু নেগেটিভ চার্জ আয়ন, সব হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকে। মানে পজিটিভ চার্জ আয়নের সঙ্গে নেগেটিভ চার্জ আয়ন হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু আমরা সমস্ত নেগেটিভ চার্জ আয়ন মেজার করতে তো পারি না, তার যে গ্যাপটা সেটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। সোডিয়াম হচ্ছে পজিটিভ চার্জ আয়ন, ক্লোরাইড আর বাইকার্ব হচ্ছে নেগেটিভ চার্জ আয়ন, এই দুটোর যে ডিফারেন্স দ্যাট ইজ কল্ড অ্যানায়ন গ্যাপ, মানে আনমেজার্ড অ্যানায়ন। পটাশিয়ামটা আগে ধরতো, এখন তুলে দিয়েছে, কারণ পটাশিয়ামের এক্সট্রা সেলুলার যে ভ্যালু সেটা ইজ ভেরি লেস, ঠিক আছে? এখন আর পটাশিয়াম ধরে না। পটাশিয়ামের 3.5 to 5 হচ্ছে রেঞ্জ। মেনলি পটাশিয়াম হচ্ছে ইন্টারসেলুলার আয়ন, এক্সট্রা সেলুলার মানে এতে খুব কম থাকে, সেই জন্য পটাশিয়াম এখন আর ধরে না। এখন হচ্ছে সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। বেসিক্যালি পজিটিভ চার্জ আয়ন ইজ ইকুয়াল টু নেগেটিভ চার্জ আয়ন, যে নেগেটিভ চার্জ আয়নটা আমরা মেজার করতে পারছি না সেটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস ক্যান বি নর্মাল অ্যানায়ন গ্যাপ or নর্মাল অ্যানায়ন গ্যাপ কোন কোন ডিজিজে হয়? নেট পিজির সময় যেটা স্যার পড়িয়েছিলেন সেটা আমি বলছি, সেটা হচ্ছে ডক্টর ফিউজ। Any type of fistula and ureterosigmoidostomy। হাই অ্যানায়ন গ্যাপ কোথায় কোথায় হয়? ওই মানে রেনাল ট্র্যাক্টে কোনো প্রবলেম থাকলে কি হয়, ইউরেটারটাকে সিগময়েড কোলনে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে বলে ইউরেটেরোসিগময়েডোস্টমি। হাই অ্যানায়ন গ্যাপ নিউমোনিক হচ্ছে KULT, কুল্ড বা কাল্ট, যাই বলিস। ইটোঅ্যাসিডোসিস, ইউরেমিয়া, lactic acidosis and toxin। তাহলে ketoacidosis एग्जांपल दे, decay, starvation,
ইউরেমিয়ার এক্সাম্পল, ইউরিয়া বেড়ে গেছে, কোথায় হবে? হতে পারে রেনাল ফেলিওর। ল্যাকটিক অ্যাসিডোসিস, যেখানে অ্যানারোবিক মেটাবলিজম হচ্ছে, শক, অ্যানিমিয়া, হাইপক্সিয়া। টক্সিন, কোন কোন টক্সিনে হতে পারে? মিথানল, ইথিলিন গ্লাইকল। বেসিক এটা মনে রাখবে, KULT, তারপরে উদাহরণ মনে রাখবে না রাখবে। ইউরেটারটাকে সিগময়েড কোলনে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ইউরেটারে কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে সেটাকে বলে ইউরেটার সিগময়েড। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এন্ড ডায়রিয়া। এবারে এটা দেখ মেটাবলিক অ্যাসিডোসিস কি আছে, এটা হাই, এই এবিজিটা দেখ, লিখে নে তারপরে দেখ। অ্যানায়ন গ্যাপ বের করতে হবে। কত আসছে গ্রাফ? 17। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি 17 আসছে না, তারও কম আসবে, 17 আসছে, যাই হোক। তাহলে এটা 18 পরে হাই গ্যাপ, ঠিক আছে, 17ই তাহলে হাই গ্যাপ বলা যাবে। বেসিক্যালি এটা হচ্ছে যে ডিকে এর পেশেন্ট, এটা পেশেন্টটা ছিল ডিকে এর পেশেন্ট। থেকে 16, মানে 8 থেকে 16 রে মোটামুটি। হ্যাঁ 18, বেসিক্যালি এটা কারেক্টেড অ্যানায়ন গ্যাপ একটা বের করতে হয়। যদি 16 থেকে 18 এর মধ্যে আসে, 16 থেকে 18 এর মধ্যে যদি আসে বর্ডার লাইন রেঞ্জে, তাহলে কারেক্টেড অ্যানায়ন গ্যাপ বের করতে হয়। সেটা এখন তোদের লাগবে না আমি বললাম না। সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ প্লাস 2.5 অ্যালবুমিন। বেসিক্যালি এটা যেটা আমরা মেজার করতে পারছি না, it depends mainly on the albumin। তাহলে অ্যালবুমিন যদি কম থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যানায়ন গ্যাপ কমে যায়। তা বর্ডার লাইন যেখানে অ্যানায়ন গ্যাপ আসবে সেখানে কারেক্টেড অ্যানায়ন গ্যাপ বের করতে হয়। ফর্মুলা হচ্ছে অ্যানায়ন গ্যাপ যেটা বেরোলো প্লাস 2.5 ইন্টু 4 মাইনাস অ্যালবুমিন। তাহলে এটার হচ্ছে মোটামুটি 17 মতো অ্যানায়ন গ্যাপ আছে, কারেক্টেড বের করলে হাই অ্যানায়ন গ্যাপ আসবে। এটা হচ্ছে একদম ডিকে পেশেন্ট আমাদের কাছে এসেছিল। বল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, হয়ে গেছে তাই। পিএইচ নরমাল, কিন্তু পরের ভ্যালুগুলো দেখ। পিসিও2 কমে গেছে, মানে অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, সঙ্গে বাইকার্ব দেখ, বাইকার্ব কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস। আমি বললাম নরমাল পিএইচ উইথ অ্যাবনর্মাল পিসিও2 এন্ড বাইকার্বনেট ইন্ডিকেটস মিক্সড ডিসঅর্ডার। তার মানে এটা হচ্ছে যদি এই এবিজি ধরায় তাহলে বলতে হবে মিক্সড ডিসঅর্ডার আছে, মানে দুটো কম্পোনেন্টই একসঙ্গে আছে, কেউ কাউকে কম্পেনসেশনের ব্যাপার নেই, দুটোই মিক্সড ডিসঅর্ডার। সাম রেসপিরেটরি প্রবলেম ইজ দেয়ার, সাম মেটাবলিক প্রবলেম ইজ দেয়ার। এটা হচ্ছে একটু ট্রিকি এবিজি। হ্যাঁ ওই তো বলবি মিক্সড ডিসঅর্ডার না, মানে দুটো রেসপিরেটরি কোনো প্রবলেম আছে। এবার আমি বলে দিচ্ছি কজগুলো কি কি হয়। মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এবার মেটাবলিক অ্যাসিডোসিসের এইভাবে তোকে অ্যাপ্রোচ ফেলতে হবে অ্যানায়ন গ্যাপ দিয়ে। অ্যানায়ন গ্যাপ বের কর কত।
নরমাল অ্যানামিক। তাহলে নরমাল অ্যানামিকের মধ্যে এইগুলো হয়তো কিছু একটা আছে, ডায়রিয়া থাকতে পারে, নরমাল ডায়রিয়া থাকতে পারে, আরটিএ থাকতে পারে। আরটিএ নেই, আরটিএ থাকে অ্যাসিডোসিস থাকতো, ঠিক আছে। এএবিজিও ধরাতে পারে, এটা হচ্ছে মিক্সড ডিসঅর্ডার, এএবিজিও ধরাতে পারে। পিএইচ নরমাল দেখলেও আমাকে বাকি দুটো কম্পোনেন্টও দেখতে হবে। হালকা বেড়েছে, তাহলে কি আছে? হ্যাঁ, মেটাবলিক অ্যালকালোসিস একটু আছে। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস উইথ দ্য চেঞ্জ কোনটা আছে? বাইকার্বটা, মানে অ্যালকালোসিস আছে, এবার উইথ দ্য চেঞ্জ হচ্ছে কোনটা আছে? বাইকার্বটা। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, এবার রেসপিরেটরি কম্পেনসেশন হবে। কম্পেনসেশন কি হবে? অ্যাসিডোসিস। অ্যাডিকুয়েট কম্পেনসেশন প্রেজেন্ট অর নট? দশে 7, 24 থেকে 14 বেড়েছে। লস মানে অ্যাডিকুয়েট কম্পেনসেশন, তাই তো? এটা বেশি বেড়েছে আরেকটা কারণে, এখানে দেখ উপরে লেখা আছে ভেনাস ব্লাড। ভেনাস ব্লাডে পিসিওটি একটু বেশি থাকবে। হ্যাঁ, আরেকটা পাওয়া যায়নি হয়তো, ছোট বাচ্চা বা কিছু একটা। অ্যালকালোসিস আছে, তাহলে উইথ দ্য চেঞ্জ কোনটা? পিসিওটি কমে গেছে, ঠিক আছে। এটা একটু ডাউট, এটা একটু গন্ডগোল। এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস আছে, পিসিও2 হচ্ছে বাড়ার কথা, এটা কমে গেছে। মিক্সড, মানে হ্যাঁ মিক্সড বলতে পারিস, ঠিক আছে। যাই হোক, এত কঠিন তোদের দেবে না। এটা বল, অ্যালকালোসিস আছে। তাহলে অ্যাডিকুয়েট না নট? অ্যাডিকুয়েট আছে, আমি চেক করছি না, তুই বললে তুই অ্যাডিকুয়েট আছে। তাহলে মেটাবলিক রেসপিরেটরি অ্যালকালোসিস, তাহলে তোর হচ্ছে 40 থেকে ধর কমেছে, তাহলে 16 কমেছে। তাহলে 10-এ হচ্ছে 10-এ 4, 6.4 কমেনি, অ্যাডিকুয়েট কম্পেনসেশন নেই। তাহলে এবিজি দিলে বলতে পারবি তো এবার? হ্যাঁ, আর একটা মেটাবলিক অ্যালকালোসিস অ্যাপ্রোচটা বলি, ইনকমপ্লিট কেন ছাড়বো?